দোতলা বিশিষ্ট বাড়িটি লাল নীল সবুজ ঝাড়বাতি দিয়ে আবৃত। ছাদ থেকে শুরু করে পুরো বাড়ির ভিতরে ফুল দিয়ে ডেকোরেশন করা হয়েছে। মেহেদি অনুষ্ঠান উপলক্ষে নুসরাত, তনিকা, মোমো, সাদিয়া, সৌরভী আর আরিশা ম্যাচিং কাস্টমাইজ করা ল্যাভেন্ডার কালারের ড্রেস তৈরি করেছে। 6জন সেম ড্রেস পরে মেকআপ করতে ব্যস্ত। ব্রাইড পার্লারে রেডি হওয়ার জন্য গিয়েছে। আশিকের কোনো ধরনের মেহেদি, গায়ে হলুদ অনুষ্ঠান না হওয়ায় মোমো সৈয়দ বাড়িতে চলে আসছে। লুৎফা বেগম নিজের স্বামীর বাসায় রয়েছেন। আশিকের বিয়ে উপলক্ষে তার স্বামীর বাড়ির অনেক মেহমান তাদের বাসায় আসছেন, তাই তিনি আসতে পারছেন না। তিনি ফোন দিয়ে জানিয়েছেন আগামীকাল তো এমনিতেই কনভেনশন হলে দেখা হবে, তাহলে আজ আর এসে কী করবেন। আর ডেরাদের বাসায় মেয়ের কাপড় পাঠানো এখনও বাকি রয়েছে, তার সব কাজ পড়ে আছে। এখনও পর্যন্ত কিছুই গোছাতে পারেননি। মাগরিবের আজানের শেষ হয়েছে কিছুক্ষণ আগে। জায়ানের সাদা রঙের কার সৈয়দ বাড়ির ফটকে ঢুকতে দেখা গেল। আরিশা উপরতলা থেকে দৌড় দিয়ে নিচতলায় গেল বড় আপুকে এগিয়ে আনার জন্য। ইরহাম আর আহান সবুজ রঙের পাঞ্জাবি পরেছে, আরও স্বাভাবিকভাবে শার্ট আর ট্রাউজার পরে আছে। বাসা সাজাতে আসা লোকদের দেখিয়ে দিচ্ছে কোথায় কোন ফুল লাগাতে হবে। ইসরাতের বিয়ের সকল দায়িত্ব এসে পড়েছে আরশের উপরে। রাত 8টার দিকে সাজিদা, শুভ আর শুভ্র আসলো। বাড়ির কর্ত্রীরা মেহমানদের সেবা করতে গিয়ে হিমশিম খাচ্ছেন। কাজ করে ফুরসত পাচ্ছেন না যে একটুকেই রেডি হবেন। জাইন নিজের রুমে দরজা লাগিয়ে বসে আছে। মেহেরুন্নেসা সাদা রঙের নতুন শাড়ি পরে টুকটুক লাঠির শব্দ করে এই দিক থেকে সেদিকে হাঁটছেন। ইসরাতকে আরিশার সাথে নুসরাতদের রুমে রাখা হয়েছে। ইরহামের রুমে এসে গাঁঠি মেরেছে সবাই। ইরহাম কিছুক্ষণ পর পর আসে, আবার চলে যায়। আমাকে একটু ওইটা লাগিয়ে দিবি? নুসরাত ভ্রুকুচকে তাকালো ইরহামের দিকে। আশপাশ চেক করে দেখলো ছেলেদের মাখার মতো কিছু আছে নাকি, কিন্তু কিছুই তো খুঁজে পেল না। নুসরাত বিরক্ত হয়ে জিজ্ঞেস করলো, কি? ওই যে তোরা মাকে সেটা দিয়ে আমি লাগাবো। কোনটা? এক্সাক্ট নামটা বল। তোরা যেটা ঠোঁটে দিয়েছিস ওইটা দে। আমরা ঠোঁটে লিপস্টিক দিয়েছি, এটা দিয়ে তুই কি করবি? আমি ঠোঁটে মাখবো। হ্যাঁ, বুঝলি না বলদি, আজ আরুষ ভাইয়া, জায়ান ভাইয়ার ফ্রেন্ড আসবে। মেয়েগুলোকে তো পটাতে হবে। আমি ছাড়া আর কোনো হ্যান্ডসাম পুরুষ আছে নাকি এই বাড়িতে? কিছুটা ভাবসাব নিয়ে পাঞ্জাবির কলার ঠিক করলো ইরহাম। এদিকে আয়, লাগিয়ে দি। যদি মেয়ে পটাতে না পারিস দেখবি আমি তোর কি করি। সৌরভী চ্যাট করে উঠল। নুসরাতকে সাবধান করে বলল, নুসরাত, লাগিয়ে দিবি না? এই এরহাইমার বাচ্চা, তোর একটাই হচ্ছে না, আরো লাগবে? সালা খবিস বদমাস, বা লাগাবি না মুখে। এদিকে আয়, আমি লাগিয়ে দিচ্ছি ভালো করে। আরে বউ, রাগ করো কেন? আমি তো মজা করছি, এমনি লাগাচ্ছি একটু। ঠোঁট গোলাপি করার জন্য একটু দিচ্ছি, যাতে ডিএসএলআর ছবি তুলবে যখন ভালো আসে। আমার পরের প্রজন্ম যাতে আমাদের ছবি দেখে আমাকে হ্যান্ডসাম ম্যান বলতে পারে। বুঝেছো জান? আগে বলবি তো, না হলে আজ তোর কি করতাম আমি নিজেই জানি না। নুসরাত নুট কালার লিপস্টিক লাগিয়ে দিল ইরহামকে। ইরহাম লিপস্টিক লাগিয়ে যেতেই আহান দৌড়ে আসলো। আপু আমিও দিব। তোর আবার কি? ছোট ভাইয়া যা দিয়েছে তাই। আপু নাম না বলে বুঝবো কি করে? নাম বল। লিপস্টিক। নুসরাত হা হা করে হেসে উঠল। কি বলি আবার বল। আহান মুখ কাদো কাদো বানিয়ে নুসরাতের দিকে তাকিয়ে থাকলো। নুসরাত মেঝেতে বসে আহানকে বিছানায় বসিয়ে জিজ্ঞেস করলো, আবার বল, কি বলেছিস? আহান বলতে গিয়ে কান্না করে দিল। নুসরাত ঠেসে চুমু খেলো আহানের গালে। ঠোঁটে লিপস্টিক লাগিয়ে দিয়ে ঠোঁটে হালকা চুমু খেলো। নুসরাত বলল, হয়েছে, কান্না করতে হবে না। মেয়েদের মতো ছিচকাদনে হয়েছিস। দেখে আয় বড় আপু কি করছে। আহান চোখ মুছতে মুছতে ইরহামের রুম থেকে বের হলো। মেকআপ শেষ হলে গুছিয়ে নি। গুছিয়ে ফেল। রাত 10টার দিকে মেহেদি অনুষ্ঠান শুরু হলো। মেহেদি অনুষ্ঠানের জন্য আলাদাভাবে আরও স্টেজ তৈরি করিয়েছে, যাতে ব্রাইড ফটো সেশন করতে পারে। স্টেজ কিছুটা ল্যাভেন্ডার কালার আর সবুজ কালারের মিশ্রণে। মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে রাখা হয়েছে কোশন। ব্রাইডের বসার জন্য ডিজাইনিং সোফা আনানো হয়েছে। ডিএসএলআর ম্যান ব্রাইডের বিভিন্ন অ্যাঙ্গেলের ছবি তুলছে। কিছুক্ষণ পর গ্রুপ ফটো তোলার জন্য ভাই বোন সবাইকে আসার জন্য বলল ডিএসএলআরের ম্যান।
আরশ ছাদে খাবার চেক করতে এসেছিল সব কিছু ঠিক আছে কিনা, কিন্তু মাঝপথে ডিএসএলআর ম্যান আরশকে ডাক দিল। আরশ যেতেই থাকে ইসরাতের পায়ের কাছে বসিয়ে দিল। আরশ বিরক্ত হয়ে বলল, আমার অবস্থা দেখছেন? ঘামে চপচপা, তার মধ্যে ট্রাউজার আর শার্ট পরে আছে। এসব ছবিতে অ্যালবাম করা হবে। আমি এই অবস্থায় ছবি তুলবো? কাপড় চেঞ্জ করে সে ছবি তুলছে। ভাইয়া, আপনাকে এইভাবেই হ্যান্ডসাম লাগছে। কাপড় চেঞ্জ করতে হবে না। মুখে যদি একটু হাসি আনেন তাহলেই হবে। পুরো নায়কের মতো লাগবে। আরশ ইসরাতের ডান পায়ের কাছে বসল। ইসরাত কিছুটা উঁচু কোষণের উপরে বসা। মোমো আর সাদিয়া তার পাশে বসে হেসে তার দিকে তাকিয়ে আছে। ইরহাম আর সৌরভী সবার সামনে শোয়ার মতো করে বসে আছে। ভাইয়া, পোজ নিয়ে বসে ব্রাইডের পাশে যে আপু বসেছেন তার দিকে তাকান। আর আপু, আপনি ভাইয়ার দিকে তাকিয়ে হালকা করে একটু হাসুন। নুসরাত দাঁত কিরমির করে উঠল। একে তার সাথে বসিয়ে দিতে হলো। তার তো এর মুখ দেখলেই রাগ আসে। হাসি আসবে কোথা থেকে? জোর করে মুখ টেনে হাসি বের করে আরশের দিকে তাকালো। আরশ নুসরাতের দিকে তাকালো। চোখাচোখি হতেই নুসরাত চোখ সরিয়ে নিল। তখনই ডিএসএলআর ম্যান ছবি তুলল। ডিএসএলআর ম্যান চিৎকার করে বলল, পারফেক্ট ছবি এসেছে। আরও কিছু গ্রুপ পিক তোলা হলো। ডিএসএলআর ম্যান বলল, আপুরা সবাই চলে আসুন। আর ভাইয়া, আপনি থাকুন। আর ওই আপু থাকুন। নুসরাত ইরহামের হাত চেপে ধরল। ডিএসএলআর ম্যান বলল, আপু, এই ভাইয়াকে ছেড়ে দিন। আপনি আর ওই ভাইয়া থাকুন। ব্রাইডের সাথে আপনাদের কিছু আলাদা পিক তুলে দেই। ব্রাইড মাঝখানে যান। আর আপু, আপনি ব্রাইডের পাশের সামনে আসুন। আর ভাইয়া, আপনিও আসুন। দুজনের ক্লোজ হন। নুসরাত কিছুটা আরশের দিকে সরে বসলো। মুখের অবস্থা থমথমে মনে হচ্ছে, কাঁচা চিবিয়ে খেয়ে ফেলবে ডিএসএলআর ম্যানকে। ভাইয়া, ক্লোজ হন আর একটু। আরশ একটু নুসরাতের কাছে আসলো। ডিএসএলআরের মনে হয় হলো না এতে। সে এগিয়ে এসে দুজনকে একসাথে লাগিয়ে বসিয়ে দিয়ে গেল। আপু, আর একটু ক্লোজ হন, হলে ছবি ভালো আসবে। নুসরাতের রাগের মাথায় যা মুখে আসলো বলে দিল। এক কাজ করি ভাইয়া, কোলে উঠে বসে যাই, তাহলে আরো ভালো ফটো আসবে। হ্যাঁ হ্যাঁ ভাই, করুন। নুসরাত হা করে তাকিয়ে থাকলো ডিএসএলআর ম্যানের দিকে। কি বলে শালা? যখন ডিএসএলআর বুঝলো ভুল কিছু বলেছে তখন বলল, আপু, হাসুন তো, হাসুন। অনেক সুন্দর ছবি আসছে আপনারা আর ভাইয়ার। ব্রাইডের ছবি আমার সাথে তুলে দাও। দাদি, আপনি গিয়ে ওখানে বসুন ব্রাইডের পাশে। আর ভাইয়া, আপনিও নিচে থেকে উঠে ব্রাইডের পাশে বসুন। আরে আপু, আপনি যাচ্ছেন কোথায়? আপনি ভাইয়ের কাছে বসুন। আর পা সামনের দিকে বের করে বসুন, যাতে জুতো দেখা যায়। নুসরাত সামনের দাঁত বের করে পেতনিদের মতো করে হাসলো। ডিএসএলআর ম্যান বলল, মেহেরুন্নেসাকে কোলে করে নিয়ে আসলেন সোহেদ। নুসরাত তীক্ষ্ণ চোখে তাকালো ডিএসএলআরের দিকে। আরশের পায়ের কাছে বসে পা সামনের দিকে দিল নুসরাত। আরশ নুসরাতের চুল ধরে টান মারল। নুসরাত পিছনে ফিরে আরশের দিকে তাকাতেই ডিএসএলআর ঠাস করে ছবি তুলে নিল। জুম করে আরশ আর নুসরাতকে বের করে ছবি তুলল ডিএসএলআর ম্যান। ছবিটা কিছুটা দেখতে এরকম আসছে, নুসরাত আরশের দিকে তাকিয়ে আর আরশ তার দিকে তাকিয়ে দৃষ্টি বিনিময় করছে। আরশের ঠোঁটে হালকা হাসি আর নুসরাত মুখ কালো করে তার দিকে তাকিয়ে আছে। আরে গ্রুম কই? অনেক তো ব্রাইডের একা ফটো তুললাম, এবার গ্রুমকে নিয়ে আসুন। কাপল ফটো তুলবেন না? আরশ উঠে দাঁড়ালো, প্যান্ট ছেড়ে জুতো পরে নিল। পাঠাচ্ছি, আমি গ্রুমকে পাঠাচ্ছি। আপনি ততক্ষণ ওদের ফটো তুলুন। অনিকা দৌড়ে আসলো, ডিএসএলআর ম্যানকে বলল। ভাইয়া, আমাদের পিক তুলে দেন। ডিএসএলআর ম্যান বলল, জি আপু, চলুন, ওইদিকে ফটো ভালো আসবে। নুসরাত তার গ্যাং নিয়ে বসে খাবার খাচ্ছে। সবাই এক এক করে গিয়ে প্লেটে করে খাবার নিয়ে আসলো। ইসরাতকে নাজমিন বেগম মুখে তুলে খাইয়ে দিলেন। খাবার খাওয়াতে গিয়ে জলে চোখ টইটুম্বুর হয়ে গেল। আম্মু, কান্না করছো কেন? আমি তো কোথাও যাচ্ছি না, কান্না বন্ধ করো। ইসরাতের বলতে দেরি হলো, নাজমিন বেগমের চোখ থেকে পড়ে গিয়ে গাল বেয়ে নেমে গেল। ইসরাত চোখ মুছে দিল নাজমিন বেগমের। আম্মু, কান্না বন্ধ করো, পরে আমি কান্না করে দিব।
নাজমিন বেগম চোখ মুছে ইসরাতের মুখে ভাত তুলে দিলেন। ভাত খাওয়াতে গিয়ে নাজমিন বেগম ফুপিয়ে কান্না করলেন। ইসরাতের মায়ের কান্না দেখে নিজেরও কান্না চলে আসলো। মাকে এক হাত দিয়ে জড়িয়ে ধরে রাখলো। নাজমিন বেগমের ফুপিয়ে কান্না হাউ মাউ কান্নায় পরিবর্তন হলো। ইসরাত নিজেকে ধরে রাখার চেষ্টা করল, কিন্তু কান্না ধরে রাখতে পারল না। নাজমিন বেগম তাল মিলিয়ে মেয়ের সাথে কান্না করতে শুরু করলেন। মেহেরুন্নেসা চোখের পানি মুছলেন শাড়ির কোণ দিয়ে। রোহিণী আর ঝর্ণা সান্ত্বনা দিতে গিয়ে নিজেরাও কান্না করে দিলেন। মোমো, সাদিয়া, সৌরভী ইসরাতের দিকে তাকায় আর নিজেদের চোখের পানি মুছে। নুসরাতের মুখ থমথমে, মুখ দেখে বোঝা গেল না মনের ভিতরে কি চলছে। ইসরাতের বাহুবন্ধন থেকে মাকে ছুটালো। ভাতের প্লেট নিজের হাতে নিয়ে নাজমিন বেগমকে টেনে ছাদ থেকে নিয়ে আসলো। আপু ওইদিকে কান্না করছেন কেন? আপু ওইদিকে কান্না করছেন সবাই, যাই একটা ফটো তুলে আসি। আরে ভাইয়া, এদিকে আমি দাঁড়িয়ে থাকবো আর আপনি আমার ফটো তুলে দিন। আপু পরে তুলে দিব, এখন যাই ব্রাইডের ওখানে। ভাইয়া লাস্ট ফটো, এটা তুলে দিয়ে চলে যান। আপু তুলে দিয়েছি এবার, আপু তুলে দিয়েছি এবার যাই। ভাইয়া এদিক থেকে একটা ফটো তুলুন যাতে আমার ফুল ড্রেস ফটোতে আসে, আর এইটা শেষ ফটো। ডিএসএলআর ম্যান বলল, আরে বোন, কখন থেকে তো আপনার ফটো তুলেছি, অন্য কাউকে সুযোগ দিন। আমার কাছে মনে হচ্ছে ব্রাইড আপনি, উনি না, যত সব। ডিএসএলআর ম্যান ঝাড়ি মেরে চলে গেল অনিকাকে রেখে। অনিকা মুখ কাঁদো কাঁদো বানিয়ে গেল বিচার দিতে আরশের কাছে। নাজমিন বেগমকে নিয়ে যাওয়ার পর ইসরাতের কান্না থেমেছে, কিন্তু কান্নার করার ফলে নাক মুখ ফুলে লাল হয়ে গিয়েছে। আরশ আর জায়ান মিলে জোর করে ধরে জায়ানকে নিয়ে আসলো। জায়ান আসতে চাইছিল না, কিন্তু আরশ বলেছে, ফটো তুলুন। তুমি যদি এখন রুম থেকে না বের হও, আমি আর ছোট ভাই মিলে তোমাকে কোলে করে ছাদে নিয়ে যাব। বাধ্য হয়ে জায়ানের সাথে আসতে হলো। আরশের উপরে বিশ্বাস নেই, সত্যি তাকে দেখা যাবে কোলে করে নিয়ে ছাদে চলে গিয়েছে। ডিএসএলআর ম্যান আরশকে ছাদে আসতে দেখে জিজ্ঞেস করলো। বর কই? আরশ নিজের পাশে ইশারা করে দেখালো জাইনকে। ডিএসএলআর ম্যান জাইনের উপরে থেকে নিচের দিকে তাকালো, ব্রাইডের কাপড়ের দিকে একবার তাকালো, আর একবার জাইনের দিকে তাকালো। নাক কুচকে ডিএসএলআর ম্যান বলল, বর। জায়ান বলল, জি। এ কি বেসরুদ চেহারা আর কাপড়, ব্রাইডের কাছে দাঁড়ালে মনে হবে কোনো কাজের বেড়া এসে দাঁড়িয়েছে। ব্রাইডের মান সম্মান সব খেয়ে নিবে উনি। ব্রাইডের কাছে ওনাকে একটুও মানাবে না। এক কাজ করুন। জায়ানকে ইশারা করে বলল, আপনি ভাইয়া আসুন, আপনাকে ওনার থেকে বেটার লাগছে। কানের পাশে আপনাকে দাঁড়ালে, কোণের পাশে আপনাকে দাঁড়ালে কেউ চিনবে না। জাইনকে হাত দিয়ে ইশারা করে বলল, আপনি চলে যান ভাইয়া। জাইন অগ্নিদৃষ্টিতে তাকালো ডিএসএলআর ম্যানের দিকে, ঘাট তেরার মতো দাঁড়িয়ে রইল। ভালো করে বললে সে চলে যেত, কিন্তু এত বড় অপমানের পর সে যাবে না। সে এই কাপড় পরেই ইসরাতের সাথে কাপল ফটো তুলবে। জাইন ইসরাতের পাশে গিয়ে দাঁড়ালো। যারা যারা বসেছিল মেহমান সবাই অদ্ভুত দৃষ্টিতে তাকালো বরের দিকে। বরের পরনে শর্ট ট্রাউজার আর ভাঁজ ফেলা ওভারসাইজ গেঞ্জি। শর্ট ট্রাউজার পরার জন্য পায়ের হাঁটু অবধি কালো লোম বের হয়ে আছে। মোমো বলল, ইয়া, কি বিচ্ছিরি লাগছে বড় ভাইয়াকে। মনে হচ্ছে ফকিন্নির মতো 7 মাস ধরে খাবার পায়নি। আফুকে লাগছে পূর্ণিমার চাঁদ, আর বড় ভাইয়াকে লাগছে আমাবস্যার চাঁদ। জাইন বলল, আসুন, এসে ফটো তুলুন। হা করে মুখ রেখেছেন কেন? ডিএসএলআর মনের মুখ দেখে বোঝা যাচ্ছে সে মোটেও ইচ্ছুক না জাইনের সাথে ইসরাতের ফটো তুলতে। আরশ আর জাইন ফটো তোলার জন্য ডিএসএলআর ম্যানকে বলল। ডিএসএলআর ম্যান মুখ গম্ভীর করে এগিয়ে গেল। আপুর ক্লোজ হয়ে দাঁড়ান। আপু ভাইয়ার দিকে তাকান, আর ভাইয়া আপুর দিকে তাকান। দুজন দুজনের হাত চেপে ধরে হালকা করে হাসবেন। জাইন ডিএসএলআর ম্যানের কথা না শুনে ইসরাতের কাছাকাছি দাঁড়িয়ে ইসরাতের কোমর চেপে ধরল। ইসরাত জাইনের কাঁধে হাত রাখল। জাইন ইসরাতের মুখের দিকে গম্ভীর মুখ নিয়ে তাকালো। আর ইসরাত হালকা হাসি দিয়ে ক্যামেরার দিকে তাকালো। কাপল ফটো তোলার পর ইরহাম আর সৌরভীকে ইসরাতের পাশে গিয়ে দাঁড়ানোর জন্য বলল। দুজন নির্দিষ্ট দূরত্ব নিয়ে হাত চেপে দাঁড়ালো।
হঠাৎ পেছন থেকে ইনায়ের কথা বলার শব্দ শোনা গেল। জায়ান ইনায়াকে দেখে মুখ গম্ভীর বানিয়ে ফেলল। ইনায়া সবার সাথে কৌশল বিনিময় করার পর জিজ্ঞেস করলেন আজ ডেলার গায়ে হলুদ অনুষ্ঠান করা হচ্ছে না। ইনায়া বলল হলুদ অনুষ্ঠান শেষ করে সে এখানে এসেছে। ডিএসএলআর ম্যান ইনায়াকে ডেকে দিয়ে নিয়ে বলল, ইনায়াকে ব্রাইড আর গ্রুমের একপাশে দাঁড় করিয়ে দিয়ে আরশকে বলল আসার জন্য। আরশ না করে দিল, তাই জায়ানকে নিয়ে আসলো ডিএসএলআর ম্যান। 3 কাপলকে দাঁড় করিয়ে গ্রুপ ফটো তুলল। জায়ানকে হাসার জন্য বলা হলে সেই মুখ আরও গম্ভীর বানিয়ে ফেলল। আরশের হঠাৎ করে ফোন আসায় সে কল ধরে কথা বলতে বলতে নিচতলায় গেল। ছাদে মানুষের কথা বলার শব্দে ফোনের ওপাশ থেকে বলা কথা শোনা যাচ্ছিল না। আপনি চলে এসছেন মিস রুবা? আরশের গেটের সামনে গিয়ে গেট খুলে দিল। হাসি মুখে রুবারের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, মিস রুবা? মিস রুবা, এত লেট করলেন? অলমোস্ট রাত 11টা, এখনো শেষ হয়নি। চলুন উপরে ছাদে চলুন। রুবাকে নিয়ে ছাদে আসলো আরশ। সবার সাথে পরিচয় করিয়ে দিল তাদের অফিসের একজন কর্মচারী। মেহেরুন্নেসা তীক্ষ্ণ দৃষ্টিতে রুবার দিকে তাকিয়ে রইলেন। রুবা আর আরশকে নিয়ে জাইন আর ইসরাতের পাশে বসিয়ে দিল ডিএসএলআর ম্যান। আর নুসরাত আর আহান বসলো ইসরাতের পায়ের পাশে। সৌরভী, ইরহাম আর মোমো সাদিয়া ব্রাইড গ্রুমের পেছনে গিয়ে দাঁড়ালো। আরিশা বসলো আরশ আর রুবার সামনে, আর অনিকা বসলো আহান আর নুসরাতের পাশে। একে একে সবাই ফটো তুলল ইসরাত আর জাইনের সাথে। ইনায়েত চুপ মেরে একপাশে বসে রইল। ফ্যামিলি ফটো তোলার জন্য সবাই এগিয়ে আসলো। মেহেরুন্নেসা মাঝে বসলেন। ওনার এক পাশে নাসির সাহেব আর নাজমিন বেগম, তাদের কোলে আহান, অন্য পাশে হেলাল সাহেব আর লিপি বেগম। পেছনে দাঁড়িয়ে আছেন সোহেব, ঝর্ণা আর রুহিণী ও সোহেব, তাদের মাঝে আরিশা দাঁড়িয়ে আছে। জাইন আর ইসরাত কুশনের উপরে বসলো। জাইনের পায়ের কাছে বসলো ইরহাম আর ইসরাতের পায়ের কাছে অনিকা। জায়ান বসলো ইরহামের পাশে আর ইনায়া বসলো অনিকার পাশে। নুসরাত আর আরশ মেঝেতে বসলো দুইজন দুই কোনায়। ডিএসএলআর ম্যান বিরক্ত হয়ে বলল, আপনাদের দুজনকে শুধু বলতে হয় কেন ক্লোজ হয়ে বসার জন্য। ক্লোজ হন দুজন, মনে হয় একজন ভারত আর একজন পাকিস্তান। কাছে বসুন দুজন। নুসরাত আর আরশ দুজন গায়ের সাথে গা কিছুটা লাগিয়ে বসলো। ইসরাত জাইনের দিকে তাকাতেই জাইন তার দিকে গম্ভীর মুখ নিয়ে তাকালো। জায়ান ইনায়ের দিকে গভীর চোখে তাকিয়ে, আর ইনায়া হাসি মুখে সামনের দিকে তাকিয়ে। আরশ আর নুসরাতের মুখ দেখে লাগছে আর কিছুক্ষণ এভাবে বসে থাকলে ভোমের মতো পেটে যায়। দুজন দুজনের দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে ডিএসএলআর ম্যান ঠাস করে ফটো তুলল। আর মেহেদি অনুষ্ঠান শেষ এখানেই হলো। রাত 1টার দিকে মাহাদি আসলো সৈয়দ বাড়িতে। আরশ কোমরে 2 হাত রেখে তাকিয়ে রইল মাহাদির দিকে। এত কষ্ট করে এখানে আসার কি প্রয়োজন ছিল এত তাড়াতাড়ি? আরশ গম্ভীর মুখে তাকিয়ে রইল। মাহাদি আরশের রাগ ভাঙানোর জন্য জড়িয়ে ধরল। হঠাৎ জড়িয়ে ধরায় আরশ ব্যালেন্স হারিয়ে মেঝেতে পড়ে গেল। সাথে করে মাহাদিকে নিয়েই পড়ল। নুসরাত আর মোমো ছাদ থেকে দোতলায় ফিরছিল, কারণ নাজমিন বেগম নুসরাতকে ডেকে পাঠিয়েছেন। হঠাৎ আরশকে আর মাহাদিকে একে অপরকে জড়িয়ে ধরে পড়ে থাকতে দেখে সন্দেহের দৃষ্টিতে তাকালো মোমো আর নুসরাত। মোমো কানে কানে বলল, বোন, এরা এভাবে জড়াজড়ি করছে কেন? এরা গে নাকি? দূর, কি সব বলিস? মাইন্ড ঠিক কর। আমার মাইন্ড ঠিক আছে। দেখ কিভাবে জড়াজড়ি করে পড়ে আছে, মনে হচ্ছে ওই সব। ইয়া, ভাবতেও আমার বমি আসলে। ঠিক এরা কিভাবে জড়িয়ে ধরেও পড়ে আছে, দেখতেই তো ঘৃণা লাগছে। নুসরাত জহুরি চোখে তাকালো আরশের দিকে। আরশ নুসরাত আর মোমোকে তাদের দিকে এমনভাবে তাকাতে দেখে মেঝে থেকে উঠে বসলো। নুসরাত চোখ তীক্ষ্ণ করে আরশের উপর থেকে নিচে তাকালো। আরশ আমতামতা করে বলল, কি এভাবে তাকিয়েছিস কেন? যেন কাপড়ের উপর থেকে সব স্ক্যান করে ফেলেছিস। নুসরাত উত্তর দিল না। মোমোর কানে কানে বলল, এই আরশ যদি ওইসব হয় তাহলে একে বিয়ে করবে কে? তুই করে নিবি? যা এখান থেকে, কি সব বলিস? তুই তো বিয়ে করতে চাস আরশ ভাইয়াকে। ভাইয়া এইসব, ভাইয়া ওইসব হলে কি হবে? তোর কোনো সমস্যা হওয়ার কথা না। তোর কি সব বলছিস? এরা ওইসব বলে কবেই বরাবর লাথি মেরে বাসা থেকে বের করে দিত। এটা আমাদের অতিরিক্ত চিন্তার ফল, বুঝেছিস গাদি? আরশ নুসরাত আর মোমোকে তাদের দিকে তাকিয়ে বমি করার অঙ্গি ভঙ্গি করতে দেখে বলল, চিন্তা করবি না নুসরাত, আমি নিশ্চয়ই তুই নিশ্চয়ই কোন উল্টোপাল্টা চিন্তা করেছিস, সাথে মোমোকেও মিশিয়েছিস।
না আরশ ভাইয়া, উল্টাপাল্টা কিছুই চিন্তা করছি না। আমি আর মম শুধু ভাবছিলাম আপনি আর মাহদি ভাইয়া ওইসব নাকি, এর চেয়ে বেশি কিছু ভাবিনি। ভাইয়া অল ইজ ওকে। আমাকে এসব উল্টাপাল্টা চিন্তা তোর মাথায় আসে কিভাবে? ছি, তুই আমাকে আর মা দিকে এসব বানিয়ে দিলে। তুই তো বোন নামের কলঙ্ক। মোমো বলল, আপনারা এভাবে জোরাজোরি করছেন, যে কেউ দেখলে বলবে আপনারা ওইসব। আমার ভাবতেই তো বমি আসছে। ওয়াক থু থু। উল্টাপাল্টা চিন্তা কে করতে বলেছে? আর পরে থুতু করতে কে বলেছে? নুসরাত থামিয়ে দিয়ে বলল। নুসরাত আর মোমো নিচতলায় গেল। মেহেদি অনুষ্ঠান শেষ হওয়ার পর এসে ইসরাত শুয়ে পড়েছে। তার ক্লান্ত লাগছে অনেক। নাজমিন বেগম বলেছেন আগামীকাল অনেক ধকল যাবে, তাই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ার জন্য। আরিশা আর অনিকা কিছুক্ষণ আগে খাবার খেয়ে শুতে গিয়েছে। মেহেদি অনুষ্ঠান শেষ হয়ে খাবার যেগুলো ছাদ থেকে ফিরে আসছে নাজমিন বেগম সেগুলো ফ্রিজে তুলে রাখছেন। আহান বসে বসে মোবাইলে কার্টুন দেখছিল আর চিপস খাচ্ছিল। মোমো গিয়ে তার পাশে বসল। শুভ্র কান্না করার জন্য সাজিদা শুভ্রকে এনে মোমোর কোলে দিল। কিছুক্ষণ শুভ্রকে রাখ, আমার মাথা ব্যথা করছে। একে তার মধ্যে আম্মু কল দিয়ে বলেছে বাসায় যাওয়ার জন্য। তার নাকি কাজ করতে গিয়ে হিমশিম খাচ্ছে। শুভ কাপড় গোছাচ্ছে, আমি একটা ন্যাপ নিয়ে নিই ততক্ষণে। তুই রাখ শুভ্রকে। আপু, ওখানে তো খালামণি আছে। খালামুনি আর আম্মা মিলে সামলাতে পারছে না। আচ্ছা যাও, আমি রাখছি শুভ্রকে। সাজিদা শুভ্রকে নিয়ে ন্যাপ নিতে চলে গেল। আরশ আর মাহাদি এসে সোফায় বসলো। মোমো আহানের সাথে কার্টুন দেখলো আর আহানের চিপসের প্যাকেট থেকে চিপস বের করে নিজের মুখে পুরল। মোমো একটা একটা করে আহানের সব চিপস খেয়ে নিল। আহান প্যাকেটে হাত ঠুকিয়ে যখন চিপস খুঁজে পেল না, তখন কাদো কাদো মুখ বানিয়ে আহান মোমোর দিকে তাকালো। আহান চিপসের প্যাকেট মোমোকে দেখিয়ে উল্টিয়ে ছাড়লো। আমার চিপস কই? আমি কি জানি, সব শুভ্র খেয়ে নিয়েছে। শুভ্র কিছু না বুঝে মোমোর মুখের দিকে তাকিয়ে থাকলো। হাত তুলে মোমোর গালে থাপ্পড় মেরে বলল, আমার নাম নাম ধান বিশ্বাস হলো তো আমি সত্যি বলছি? দেখ, সত্যি বলার শুভ্র আমাকে থাপ্পড় মেরেছে। মাহাদি পেছন থেকে বলল। মোমোর রাগী চোখে তাকালো মাহাদির দিকে। জায়ান চিপস নিয়ে ঝগড়া করতে দেখে কয়েক প্যাকেট চিপস এনে দিয়ে বলল, হয়েছে, আর ঝগড়া করতে হবে না। এগুলো ভাগ করে খাও আর মাহাদির সাথে শেয়ার করো। আমি চিপস, চকলেট আর কোক বাহিরের মানুষের সাথে শেয়ার করি না। তাহলে আহানকে দিচ্ছিস কেন? কারণ ও আমার কিউট মিষ্টি একটা ভাই। নুসরাত পেছন থেকে চিৎকার করে বলল, বাহ, এদের চিপস খাওয়ানো হচ্ছে আর এদিকে আমার কাজ করতে করতে কোমর বাঁকা হয়ে যাচ্ছে, তা কারো চোখে লাগছে না? কেউ এসে আমার কাজে সাহায্য করছে না। ওরা বোন, আমি তোমাদের বোন না? আরশ পেছন থেকে এসে বলল, কাজ করছিস তুই? ঘর ঝাড়ু দিচ্ছি, দেখতে পাচ্ছেন না? হ্যাঁ, দেখতে পাচ্ছি। তোর মতো অকর্মা ঢেকে ঘর ঝাড়ু দিচ্ছে আর পুরো এলাকার মানুষকে জানাচ্ছে সে কাজ করছে। আমি তো কাজ করছি, আপনি কি করছেন? আমি যা করি তা তোর জামার 14 গোষ্ঠী জীবনও করতে পারবে না। আচ্ছা, একটা প্রমাণ দেখালে বুঝতে পারবো যে আপনি যেসব কাজ করেন তা আমার জামাইয়ের 14 গোষ্ঠী জীবনে করতে পারবে না। আচ্ছা বল, তুই মেরে করে দেব। তুই আমাকে কি মনে করিস? বেশি কিছু না, জাস্ট ডাইনিং রুম, ড্রয়িং রুম আর কিচেন ঝাড়ু দিয়ে দিলেই হবে। আরশ ভাবসাব নিয়ে নুসরাতের হাত থেকে ঝাড়ু নিয়ে কাজ করতে গেল। সে দেখিয়ে দিবে এসব তার জন্য কোনো বিষয়ই না, তার বা হাতের খেল এইসব কাজ। নুসরাত মুচকি মুচকি হাসল। আরশ ডাইনিং রুম ঝাড়ু দিতে যেতেই নুসরাত লাফ দিয়ে সোফার উপরে উঠে বসল। চিপসের প্যাকেট খুলে মুখে চিপস টপ টপ করে ঢুকালো। মাহাদি বলল, জি ভাইয়া, পাগলকে যদি পাগল না বলে পাগল খুশি হয়, তাহলে পাগলকে পাগল না বলাই ভালো। দেখুন কিভাবে কাজ করিয়ে নিচ্ছি। ভালো মুখে বলে জীবনেও করে দিত কি? না। রোহিণী আহানের কাছ থেকে মোবাইল নিয়ে নিলেন। বললেন, অনেক কার্টুন দেখেছো, আজকের জন্য এনাফ। অনেক রাত হয়েছে, তারা দিলেন সবাইকে ঘুমানোর জন্য। মাহাদি বাসায় ফিরে যেতে চাইলে রোহিণী আটকে দিলেন। আজ এখানে থাকার জন্য বললেন, আগামীকাল নাস্তা করে তারপর যাবে। মাহাদি না করল না। আজ দুজন একসাথে থাকার সুযোগ পেয়েছে, তাই লুফে নিল। মাহাদি ঘুমানোর জন্য আরশের সাথে তার রুমে চলে গেল। বাড়ির ভেতরের আলো ধীরে ধীরে সব নিভিয়ে দেওয়া হলো। অন্ধকার ক্রাশ করে নিল দোতলা বিশিষ্ট বাড়িকে। অন্ধকারের মধ্যে আগুনের স্ফুলিঙ্গের ছটা দেখা গেল। 2 আঙ্গুলের ভেতরে সিগারেট চেপে দীর্ঘশ্বাস নিল জাইন। এই সিগারেটও ধোঁকা দিচ্ছে।
শালা স্ট্রেস রিলিফ করার জন্য এটা টান দিল, এটা তো স্ট্রেস রিলিফ করবে মনে হচ্ছে, আরও স্ট্রেস বাড়িয়ে দিচ্ছে। সিগারেটটা দূরে ছুঁড়ে ফেলে ক্লান্ত দেহ টেনে এনে বারান্দার রকিং চেয়ারে বসলো জাইন। চোখ বুজে শুয়ে থাকার মতন পড়ে রইল সারা রাত বারান্দায়। ফজরের আজানের সময় রুমে গেল, অজু করে ফজরের নামাজ আদায় করতে বসলো। নামাজ শেষে অনেক সময় নিয়ে আল্লাহর কাছে দোয়া করলো জাইন। মনে হলো আগের তুলনায় শরীর ও মন দুটোই সতেজ হয়ে গিয়েছে। দুপুর 1টা বাজে সৈয়দ বাড়ির সবাই ধীরে ধীরে ঘুম থেকে উঠল। ঝর্ণা আর নাজমিন বেগম মিলে সকালে নাস্তা তৈরি করলেন। নাস্তা তৈরি করে নাজমিন বেগম ইসরাতের রুমে গেলেন। দরজায় নক করে রুমে প্রবেশ করলেন। ইসরাত দাঁত ব্রাশ করে মাত্র ওয়াশরুম থেকে বের হয়েছে। তাড়াতাড়ি এসে নাস্তা করে যা। পার্লারে অ্যাপয়েন্টমেন্ট রেখেছিস কয়টা? 4টার সময়। নাস্তা করে এসে গোসল করে নিস। আচ্ছা আম্মু। নবাবজাদি কোথায়? রাতে এই রুমে ঘুমায়নি? এসেছিস দলবল নিয়ে এই রুমে শোয়ার জন্য? সবার জায়গা না হওয়ায় ইরহামের রুমে ঘুমিয়েছে। ইরহাম কোথায় ঘুমিয়েছে? নুসরাতের রুমে। কিন্তু ওই রুমে তো পরিষ্কার করে রাখা হয়নি অনেক দিন থেকে। রাতে সৌরভী পুরনো বিছানা তুলে নতুন বিছানা বিছিয়ে দিয়েছে। নাজমিন বেগম ভ্রু কুঁচকে তাকালেন। নুসরাত উপরে তিক্ত বিরক্ত হয়ে বলল, নুসরাত কোথায় ছিল? ও থাকতে সুরভি কাজ করবে কেন? সুরভি মেহমান, এটাকে গাদিটা ভুলে গিয়েছে। আমি জানি কি। আচ্ছা নাস্তা কর গিয়ে, আমি ওদের ডাক দিয়ে নিয়ে আসছি। নাজমিন বেগম ইরহামের রুমে প্রবেশ করে দেখলেন নুসরাত আর সাদিয়া মাঝে শুয়েছে। মোমো এক পাশ থেকে নুসরাতের উপরে পা তুলে শুয়ে আছে, আর আরেক পাশ থেকে সাদিয়া জড়িয়ে ধরে আছে। নুসরাত ঘুমের মধ্যে হাত ঠেলে সরিয়ে দিল। শ্বাসকষ্টের রোগীদের মতো ছটফট করলো। বিড়বিড় করে বলল, আমার শরীর থেকে পা সরা, নইলে পা ভেঙে গুড়িয়ে দেব। ঘুমের মধ্যে এই মেয়ে হুমকি দিচ্ছে। এই নুসরাত, 2টো বাজে, ওঠ। আর কত ঘুমাবি? আমার 5 মিনিট ঘুমোতে দাও, তারপর উঠে যাব। কথাটা বলতে দেরি হলো, নুসরাতের উঠতে দেরি হলো না। বিছানা থেকে এক লাফে ওয়াশরুমে গিয়ে ব্রাশ খুঁজে পেল না। ওয়াশরুম থেকে মাথা বের করে বলল, নুসরাত মাথা চুলকালো। বোকা হেসে ওয়াশরুম থেকে বের হয়ে ইসরাতের রুমে গেল। নাজমিন বেগম ততক্ষণে মোমো আর সাদিয়াকে ডেকে তুললেন। সকালের নাস্তা শেষ করে সবাই নিজ নিজ রুমে রেস্ট করার জন্য যাচ্ছিল। গতকাল রাতে ঘুম হয়নি বলে এখনও ক্লান্তি শরীরে রয়ে গেছে। মাহাদি নাস্তা করে বিদায় নিল। লিপি বেগম বললেন, রাতে যেন অনুষ্ঠানে উপস্থিত থাকে, না হলে তিনি রাগ করবেন। মাহাদি বলে গিয়েছে সে সময় মতন উপস্থিত হয়ে যাবে। বড় মামুনি, আমি বাসায় যাব। কেন? এখান থেকে হলে চলে যাবেন। লোপা আর আশিক তো আসবেই। এরকম কিছু না বড় মামুনি, গতকাল বাসায় কোনো অনুষ্ঠান না হয় এখানে এসেছিলাম। আপু তো রাতে চলে গিয়েছে, আর আমি কাপড় আনিনি বিয়েতে পরার জন্য, তাই এখন গেলে ভালো হয়। বাসায় গিয়ে রেডি হয়ে কনভেনশন হলে চলে যাব, আর আপনাদের সাথেও দেখা হয়ে যাবে সেখানে। ওখান থেকে গেলে না হয় এখান থেকে গেলে না হয় ওখান থেকে গেলেও তো তা। আচ্ছা, আমি জায়ানকে বলছি তোমাকে পৌঁছে দেওয়ার জন্য। লিপি বেগম জায়ানকে ডাক দিলেন। জায়ান নিচে আসতে থাকে, বললেন মোমোকে বাসায় পৌঁছে দেওয়ার জন্য। আসো মোমো, আমি গাড়ি বের করছি। বড় মামুনি, আসি তাহলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মোমোর পেছন পেছন নুসরাত গেল। জায়ান গাড়ি বের করে বাড়ির গেটের বাইরে বের করেছে। মোমো গিয়ে বসতে যাবে, নুসরাত বলল, আমার ব্রাশ কই? পেছনে বস, আমি তোকে নিয়ে যাব। জায়ান বুঝলো না কথা। ড্রাইভিং সে করবে, নুসরাত কিভাবে নিয়ে যাবে? জায়ান কিছু বলতে যাবে, নুসরাত থামিয়ে দিল। ভাই আমি জানি আপনি কি বলবেন। আপনি গাড়ি চালালে আমি কিভাবে নিয়ে যাব, তাই না? আজ আমি আপনার কার চালাই ভাইয়া, প্লিজ না করবে না ভাইয়া, প্লিজ ছোট বোন হিসেবে আবদারটা রাখুন ভাইয়া, প্লিজ। তুমি গাড়ি চালাতে পারো? নুসরাত উচ্ছ্বাসিত গলায় বলল, জি ভাইয়া। তোমার ড্রাইভিং লাইসেন্স আছে? জি না ভাইয়া, যদি ট্রাফিক পুলিশ লাইসেন্স দেখতে চায় আপনারটা দেখিয়ে দিব। ওকে আচ্ছা আসো, ড্রাইভিং করো। আজ প্রথমবার বলছো আর এত রিকোয়েস্ট করছো বলে দিলাম, না হলে কোনোদিন দিতাম না। নুসরাত গাড়িতে উঠতে যাবে, ইসরাত পেছন থেকে হাত টেনে ধরল। নুসরাতকে দাঁড় করিয়ে রেখে নিজে ড্রাইভিং সিটে উঠে বসলো। এ কি তুই কেন বসলি ড্রাইভিং সিটে? কেন ড্রাইভিং সিটে বসে? গাড়ি চালানোর জন্য।
তাহলে জিজ্ঞেস করছিস কেন? বলত কোথাকার। আমি আগে বলেছি আমি ড্রাইভিং করব, এখন তুই উড়ে এসে জুড়ে বসলি। তো কি হয়েছে? তুই চালাস, আমি চালাই, একজন চালালেই তো হয়। নুসরাত মুখ ফুলিয়ে ফ্রন্ট সিটের জানালার এসে টকটক করে আওয়াজ করল। জায়ান কাছ নামিয়ে জিজ্ঞেস করল, কি? ভাই আপনি ব্যাক সিটে যান, আমি ফ্রন্ট সিটে বসবো। আচ্ছা, আমার বোন বসে যাও, তবুও গাড়ি চালাও। বেচারির দেরি হয়ে যাচ্ছে, কখন থেকে গাড়িতে বসে আছি। নুসরাত গাড়িতে উঠে বসলো। ইসরাত গাড়ি ধীরে ধীরে চালিয়ে বাসার মোড়ে আসলো। মেইন রোডে আস্তে আস্তে গাড়ি চালাতে দেখে নুসরাত বলল, এই স্পিড দে। গাড়ি চালাচ্ছিস না ঠেলা গাড়ি চালাচ্ছিস? এরকম চালালে সারা জীবনেও মামুর বাসায় পৌঁছাতে পারবি না। ইসরাত নুসরাতের দিকে তাকিয়ে ঠোঁট বাঁকিয়ে হাসলো। পেছনের দিকে তাকিয়ে বলল, অ্যাটেনশন প্লিজ, টেক ইউ সিট বেল্ট। আই উইল ইনক্রিজ দ্য স্পিড অফ দ্য কার নাও। বি রেডি। জায়ান আর মোমো সিট বেল্ট লাগানোর আগেই ইসরাত গাড়ির গিয়ার পরিবর্তন করলো। রাস্তার চারিপাশে তাকিয়ে খালি দেখলো ইসরাত। রাস্তা খালি দেখে গাড়ি ঝড়ের গতিতে চালাতে লাগলো। গাড়ির গতি 40 থেকে 160-এ নিয়ে গেল। ইসরাত, গাড়ির গতি কমাও, নইলে অ্যাক্সিডেন্ট হতে পারে। নুসরাতের উচ্ছ্বসিত কণ্ঠ সামনের সিটে থেকে ভেসে আসলো। আরো স্পিড বাড়া, মনে হচ্ছে গাড়ি না প্লেন। মোমো জোরে জোরে পড়ল। লা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আলিউল আযীম। আল্লাহ মাফ করে দাও, আর জীবনও আফু গাড়ি চালালে আমি উঠবো না। এই শেষবারের মতো মাফ করে দাও আল্লাহ। নুসরাত বিরক্তি দৃষ্টি নিয়ে তাকালো মোমোর দিকে। মোমোকে ধমকে উঠল। এই যান নিয়ে তুই আমাদের সাথে গাড়িতে উঠছিস? তোকে তো আমার বন্ধু বলে পরিচয় দিতেই লজ্জা লাগছে। সামান্য স্পিডে তোর এই অবস্থা। আসলে হাই গতিতে আমি গাড়ি চালাবো, তখন তুই কি করবি? ইসরাত আরো স্পিড দে। ইসরাত আর স্পিড দিল না, নুসরাতকে চুপ হয়ে বসতে বলল। নুসরাত চুপ হয়ে বসে থাকায় মেয়ে না সে চিৎকার করে নিজের উচ্ছ্বাস প্রকাশ করছে, আর ইসরাতকে গাড়ির গতি বাড়ানোর জন্য ইন্সপিরেশন দিচ্ছে। মোমোর বাসার সামনে এনে ইসরাত গাড়ি থামালো। মোমো বুকে ফু দিয়ে গাড়ি থেকে নেমে দাঁড়ালো। তার বুক এখনও কাঁপছে। ইসরাত গাড়ির কাজ নামালো। মাফ করুন, বেঁচে থাকলে আমি আমার সজ্ঞানে কোনোদিন যদি তুমি ড্রাইভ করো তাহলে জীবনেও আমি ওই গাড়িতে উঠবো না। একটুর জন্য আমার পার্কিং ঠুস করে উড়ে যায়নি। এটাই অনেক। তুই আমার সামনে দাঁড়িয়ে আমার ড্রাইভিং স্কিলের বদনাম করছিস? তোর তো খুশি হয়ে আমাকে ধন্যবাদ দেওয়া উচিত ছিল। 30 মিনিটের রাস্তা আমি তোকে উড়িয়ে 15 মিনিটে নিয়ে এসেছি। জি আপা, অনেক ধন্যবাদ। এবার বাসায় গিয়ে রেডি হন। আপনি হয়তো ভুলে গিয়েছেন আজ আপনার বিয়ে। না না, মনে আছে, ভুলে যাব কেন? ইসরাত ড্রাইভিং সিট থেকে নেমে দাঁড়াতেই নুসরাত গিয়ে ড্রাইভিং সিটে বসলো। মোমো পেছন থেকে কিছু বলার পূর্বে নুসরাত ধোঁয়া উড়িয়ে গাড়ি স্টার্ট দিল। জানালা খুলে মোমোকে ফ্লাইং কিস ছুড়ে দিল নুসরাত। টাটা ডার্লিং, রাতে দেখা হচ্ছে কনভেনশন হলে। নুসরাত মেইন রোডে উঠেই হাই স্পিডে গাড়ি চালাতে শুরু করলো। জায়ান আস্তে গাড়ি চালানোর কথা বললেও নুসরাত গাড়ির গতি কমালো না। বলল, ভাইয়া এনজয় ইট। নুসরাত, আমার কথা শোনো, বড়সড় অ্যাক্সিডেন্ট হওয়ার আগে গাড়ির গতি কমাও। আমার ব্লাড প্রেশার হাই হয়ে যাচ্ছে, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, আস্তে গাড়ি চালাও। জায়ানের বলতে দেরি হলো, নুসরাতের গাড়ি ঠুকতে দেরি হলো না। গাড়ি উল্টে গিয়ে প্লটের ভেতরে পড়ল। জায়ান ব্যথা পেয়ে চিৎকার করে উঠল। গাড়ির সামনের কাঁচ ভাঙার সাথে লাইটগুলো ভেঙে গেল। নারী কণ্ঠের চিকন ব্যথাতুর শব্দ ভেসে আসলো গাড়ির ভেতর থেকে। ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। সৈয়দ বাড়ির কর্তীরা কাজ শেষ করে গোসল করার জন্য নিজ নিজ রুমে গিয়েছেন। আরশ মাত্র শাওয়ার নিয়ে বের হয়েছে। এক হাত দিয়ে বাথরুমের দরজা আটকিয়ে অন্য হাত দিয়ে টাওয়াল দিয়ে চুল মুছল। বারান্দায় গিয়ে টাওয়াল নেড়ে দিয়ে রুমে ফিরে আসলো। হাত দিয়ে ঝাঁকড়া চুলগুলো কপালের উপর থেকে পেছনের দিকে ঠেলে দিল। কিং সাইজের বিছানার সাথে অ্যাটাচ বক্স থেকে মানি ব্যাগ আর গাড়ির চাবি বের করে নিয়ে শর্ট ট্রাউজারের পকেটে পুরে নিল। রুম থেকে বের হয়ে রুমের দরজা লক করলো। জাইনের রুমে নক করলো আরশ। জাইন ভিতরে ঢুকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে রইল জাইনের দিকে। জাইনের আজ বিয়ে, তা তাকে দেখে বোঝাই যাচ্ছে না। চুল আর দাড়ি লম্বা হয়ে জঙ্গলের মতো হয়ে গিয়েছে। চোখের নিচে ডার্ক সার্কেল পড়ে গিয়ে মুখের সৌন্দর্য কমে গিয়েছে। আগের তুলনায় কিছুটা শুকিয়ে গিয়েছে জাইন। বিয়ের প্রিপারেশন কেমন? ভালো। চলো সেলুনে চলো, তোমার চুল দাড়ি কেটে আসবে।
আর ফেসিয়ালও করে আসবে। মুখের অবস্থা দেখেছ কি হয়েছে? মনে হচ্ছে জঙ্গল থেকে উঠে আসছো। তুমি ইসরাতের পাশে দাঁড়ালে বেচারে মাছ সময় সব ধুলে মিশে যাবে। তোমাকে জঙ্গলি লাগছে। আমি যাব না, ফেসিয়াল মেয়েদের জিনিস, এসব আমি কেন করব? আর আমি এমনিতেই সুন্দর, এসব ছেলেরা লাগে না আমার। তুমি যাবে না? না। আবার বলো কি বলছো? যাব না বলছি। আরেকবার জিজ্ঞেস করবো তুমি যাবে কি যাবে না? আমি শুদ্ধ বাংলা বলছি, আমি যাব না। শেষবার বলছি তুমি যাবে না। তুই মনে হয় আজকাল বাংলা বুঝিস না, না বলতে পারলে কোনো সমস্যা নেই। আমি ফরাসিতে বলছি, জেনে ভাইস পাস, জেনে ভাইস পাস। আরশ নিজের গেঞ্জির হাতা কোনোই থেকে একটু গুটিয়ে উপরের দিকে তুলল। জিম করা বাহু বের হয়ে আসলো। তুমি যাবে না? বাংলা একটা প্রবাদ আছে না, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকাতে হয়। তাহলে মনে হচ্ছে আঙুল বাঁকাতেই হবে। জাইন গম্ভীর গলায় বলল। কি করবি তুই? আরশ মাথা নিচু করে ঠোঁট বাঁকিয়ে হাসলো। জাইনের দিকে চোখ ছোট ছোট করে তাকালো, ঠোঁটে ঠোঁট চেপে ধরে বলল, বড় ভাইয়া। দেখতে চাচ্ছি না, কি করবি সেটা বল। বেশি কিছু না, জাস্ট তোমাকে কোলে তুলে নেব, তারপর গাড়ির ভিতর নিয়ে নামিয়ে দেব, আর শাহপরান সেলুনের সামনে গিয়ে কোলে তুলে তোমাকে সেলুনে নিয়ে পৌঁছে দিয়ে আসবো। এইটুকুই, বেশি কিছু না। জাইন শীতল কণ্ঠে বলল। আর তুই আমাকে কুলে নিতে পারবি? আরশ ঠোঁট বাঁকিয়ে হাসলো। শান্ত চোখে জাইনের চোখের দিকে তাকিয়ে বলল, Shitovex wird যেতে প্রান্দ্রায় সুরমিস কাউনেক্স। আরশের চোখে মুখে কিছু একটা ছিল যা দেখে জাইন রাজি হলো। বিশ্বাস নেই, এই যে বিশ্বাস নেই, এই ছেলে যা গাড়তেরা, দেখা যাবে কথা না শুনলে কুলে করে সাপান সেলুনে নিয়ে যাবে, সেলুনের ভিতর নিয়ে গিয়ে কুল থেকে নামাবে। তুই গাড়ি বের কর, আমি আসছি। ওকে, তাড়াতাড়ি আসো। জায়ান কোমরে ব্যথা পেয়েছে হঠাৎ করে প্লটে গাড়ি পড়ে যাওয়ার জন্য। নুসরাত হুইলের সাথে বাড়ি খেয়ে কপালের একপাশ ছেঁচে গিয়েছে। জায়ান গাড়ির দিকে তাকিয়ে হাই হতাশ করতে লাগলো। নুসরাতকে ধমকে বলল, বলেছিলাম আস্তে চালাও, আমার কথা শুনলে এটা হতো না। আমার ভালোবাসা, আমার জান, এটা কি করলে নুসরাত? গাড়িটা বিনাশ করে দিলে। নুসরাত গাড়ির যেখানে স্ক্র্যাচ পড়েছে সেখানে পা দিয়ে লাত মারল। গাড়িতে লাত মেরে নিজে পায়ে ব্যথা পেল। জায়ানকে আবার হাই হতাশ করতে দেখে নুসরাত জায়ানের দিকে রাগি চোখে তাকিয়ে ধমকে উঠল। টিপিক্যাল মাইয়াগো মতো করছেন কেন? মনে হচ্ছে এক্ষুনি কান্না করে দেবেন। পুরুষ মানুষ আবার এইসব ন্যাকামো করে নাকি? জায়ান চিৎকার করে বলল, আমার এত কষ্ট করে কিনা গাড়ি তুমি এভাবে ভেঙে দিলে। তোমার কাছে গাড়ি দেওয়া আমার জীবনের সবথেকে বড় ভুল হয়েছে। গাড়ি ধীরে চালালে তো আর অ্যাক্সিডেন্ট হতো না। নুসরাত গাড়িতে আরও একটা লাথি মারল। জায়ানের রাগ গাড়ির উপরে দেখালো। জায়ানকে তার উপরে চিৎকার করতে দেখে নিজেও চিৎকার দিল। এটা কিসের গাড়ি? এটাকে গাড়ি বললে লজ্জা লাগছে আমার। একে তো ঠেলা গাড়ির মতো চলে, তার মধ্যে আবার হালকা স্পিড দিতেই পড়ে গিয়ে লাইট ভেঙে গিয়েছে, সাথে স্ক্র্যাচও পড়ে গিয়েছে। ঠেলা গাড়ি বললে ঠেলা গাড়িরও অপমান হবে। বালের জাতের গাড়ি। গাড়ির নাম কি? এসব গাড়ি কেনার কথা কে বলেছে আপনাদের? নুসরাতের দিকে তাকিয়ে রইল। গাড়িতে স্ক্র্যাচ ফেলে বিন্দুমাত্র লজ্জা বা অনুশোচনা হচ্ছে না, গলা ফাটিয়ে তার উপর আবার চিৎকার করছে আর বলছে এসব গাড়ি কে কিনেছে? অডি F4। দাম কত হবে বাংলাদেশি টাকায়? আমি জানি না, আরস কিনেছে। আচ্ছা, আরশের কাছ থেকে জেনে আমায় জানিয়ে দিবেন। আমি টাকা দিয়ে দিব, না হলে এর থেকে দ্বিগুণ দামি কার আপনাকে গিফট দিব। কষ্ট পাবেন না। যাও গাড়িতে উঠে বসো। আপনি সামান্য গাড়িতে স্ক্র্যাচ আর ভাঙায় আমার উপর চিটিং করছেন। আপনাদের থেকে শতগুণ ভালো আশিক। ওর গাড়িতে আগুন লাগিয়ে দিলেও ও এভাবে রাগ করতো না যেভাবে আপনি করছেন। আশিক কি এমন কাজ করলো যে আমাদের তুলনায় শতগুণ ভালো? আশিক শুনতে চান? তাহলে শুনুন। আমি আর ইসরাত ড্রাইভিং শিখতে ইন্টারেস্টেড ছিলাম, তাই আশিক আমাকে আর ইসরাতকে ড্রাইভিং শিখিয়েছে। আশিকের কার কতবার ইসরাত আমাদের বাসার বাউন্ডারির সাথে লাগিয়ে স্ক্র্যাচ ফেলেছে তার কিছুই বলেনি ও। আশিক আমাকে নিয়ে রেস্টুরেন্টে গিয়েছিল। আমি জোর করে গাড়ি চালানোর জন্য ওর কাছ থেকে চাবি নিয়েছিলাম। পার্কিং থেকে বের হওয়ার সময় আশিকের গাড়ি আরেক গাড়ির সাথে লেগে কাঁচ ভেঙে গিয়েছিল। লোকটার গাড়িতে স্ক্র্যাচ পড়ে গিয়েছিল। আশিক গাড়ির মালিকের সাথে কথা বলে ম্যানেজ করেছিল।
তারপর ও আপনার মতো চিড়চিড় করেনি, হেসে কথা বলেছে আমার সাথে। আসলে আশিক গরিব হলে কি হবে, ওর মনটা অনেক বড়। আর আপনারা ধনী হয়েও মনটা ছোট আপনাদের। অতএব বোঝাই যায় আপনারা ধনী হয়েও গরিব, আর আশিক গরিব হয়েও ধনী। আশিকের মতো ভাই ঘরে ঘরে জন্মানো উচিত। আচ্ছা বোন, এবার আপনার ভাষণ শেষ হলে পিছনে বসুন। বাসাতে যাবেন না? প্রায় 3টে বাজছে চললো। নুসরাত ব্যাক সিটে এগিয়ে উঠে বসলো। বসার আগে গাড়িতে আরেকবার লাথ মারতে ভুলল না। গাড়ি হঠাৎ প্লটে পড়ে যাওয়ায় মেরুদণ্ডের হাড্ডিতে ইসরাত ব্যথা পেয়েছে, তাই গাড়ি থেকে নামলো না। পিঠে চিনচিন ব্যথা করছে। জায়ান করুণ চোখে গাড়ির দিকে কিছুক্ষণ তাকিয়ে গাড়িতে উঠে বসলো। দারোয়ান গেট খুলে দিতেই জায়ানের গাড়ি বাড়ির ভেতরে প্রবেশ করলো। গাড়ি থামার পর ইসরাত গাড়ি থেকে নেমে বাসার ভেতরে চলে গেল। ইসরাতের সাথে হাই হ্যালো করে আরশ বাসার ভিতরে থেকে আঙ্গুলে চাবি ঘুরাতে ঘুরাতে বের হয়ে আসলো। জায়ান আর নুসরাত গাড়ির সামনে দাঁড়িয়ে কোমরে হাত রেখে ঝুঁকে স্ক্র্যাচ দেখলো। লাইট ভেঙে যাওয়ায় লাইটের আশেপাশে যে সকল কাজ ঝুলে রয়েছে নুসরাত পা থেকে জুতো খুলে বাড়ি দিয়ে ভেঙে ফেললো। আরশ নুসরাত আর জায়ানকে গাড়ির দিকে ঝুঁকে থাকতে দেখে কৌতূহলবশত এদিকে আসলো। গাড়ির কাছে এসে গাড়ির এই অবস্থা দেখে আরশের চোখ ছানা বড়া হয়ে গেল। জায়ানের দিকে একবার তাকিয়ে আবার গাড়ির দিকে তাকালো আরশ। অতিরিক্ত শকড হয়ে আরশের মুখ দিয়ে কোনো কথাই বের হলো না। নিজেকে ধাতস্থ করতে আরশের সময় লাগলো। জায়ানের দিকে রাগে চোখে তাকিয়ে থাকলো। দাঁতের সাথে দাঁত চেপে কটমট শব্দ করলো। বুঝতে কে করেছে? আরশ গাড়ির যেখানে যেখানে স্ক্র্যাচ পড়েছে হাত দিয়ে স্পর্শ করলো। করুণ চোখে তাকিয়ে রইল গাড়ির দিকে। নুসরাতের আরশের মুখ দেখে হাসি আসলো। নুসরাত নিজেকে ধমকালো। ডোন্ট লাভ, ডোন্ট ডু দিস নুসরাত, আই উইল কিল ইউ নুসরাত, ডোন্ট লাভ। নিজেকে শাসিয়েও নুসরাতের হাসি থামলো না। হাত দিয়ে ঠোঁট থেকে মুখ পর্যন্ত চেপে ধরল। গাড়ির এই অবস্থা কিভাবে হলো? নুসরাত জায়ানের শার্ট ধরে টেনে নিচের দিকে নামালো। জায়ান কিছুটা কাত হয়ে নিজের কান নুসরাতের মুখের কাছে নিয়ে আসলো। নুসরাত ভাইয়া, আরশ এরকম রিয়্যাক্ট করছে কেন? মনে হচ্ছে গাড়ি তোমার না আরশের। এখন এটা বলো না গাড়ি তোমার না আরশের, এটা বলে আমি বিশ্বাস করব না। বোন, গাড়ি আমার, কিন্তু স্বস্তির নিঃশ্বাস ছেড়ে দিতে গিয়ে আটকে নিল। কিন্তু কি? গাড়ি যেমন আমার তেমনি আরসের। গাড়ি কেনার সময় 50% টাকা আরস দিয়েছে আর 50% আমি। ভাই এটা আপনারও তো গাড়ি, তাহলে আপনার দিকে এরকম চিবিয়ে খেয়ে ফেলা লোক দিচ্ছে কেন? আমার দিকে না বোন, তোমার দিকে দিচ্ছে। আমার দিকে? নুসরাত আরশের দিকে একবার তাকিয়ে জায়ানের গা ঘেঁষে দাঁড়ালো। আরশকে তার দিকে লাল চোখ নিয়ে তাকাতে দেখে নিজের দু গাল চেপে জায়ানের পেছনের দিকে গেল। আরশ কাজ চেক করতে ঝুঁকতেই নুসরাত পালানোর চিন্তা করল। নুসরাত পেছন ঘুরে যেতে নিবে আরশ চিৎকার করে উঠল। একটা প্রশ্নের উত্তর দিতে এত সময় লাগে? কি করেছে অবস্থা গাড়ির? নুসরাত জায়ানের কানে কানে বলল, ভাইয়া এবারের মতো বাঁচিয়ে নাও। পারবো না। প্লিজ ভাইয়া, আমার মতো একটা বাচ্চা অকালে মারা যাবে, সেটা আপনি মেনে নিতে পারবেন? হ্যাঁ, পারবো না কেন, অবশ্যই পারবো। ভাইয়া এবার বাঁচিয়ে নিলে আমি তোমাকে আমার সম্পত্তি 2% দেব। ডিল ফাইনাল করো ভাইয়া, সুবর্ণ সুযোগ। তুমি সম্পত্তি কই পাবা? নাসির উদ্দিনের সম্পত্তি আমি আর ইসরাত ছাড়া কে পাবে? ওখান থেকে আপনাকে 2% দেব। প্লিজ ওই ব্যাডার থাপ্পড়ের হাত থেকে বাঁচিয়ে নিন। ওকে ডিল, আমি তোমাকে বাঁচাবো আর তুমি আমাকে তোমার সম্পত্তির 2% দিবে। ওকে আবার গড়ি ঢুকিয়েছে দুজন, কথা বলছিস না কেন? আমার মাথা গরম হচ্ছে। নুসরাত কিছুটা পায়ে ভর দিয়ে উঁচু হয়ে পড়ল। ভাইয়া এ তো প্রচুর সিরিয়াস গাড়ি বিষয়ে। হ্যাঁ, গাড়ির প্রতি ওর ইমোশন বেশি। নুসরাতের সাথে কথা বলা শেষে জায়ান আরশের দিকে তাকালো, যে উত্তরের অপেক্ষায় তার দিকে তাকিয়ে আছে। গাড়ি ভুলে মোমোদের বাসার গেটে ধাক্কা মেরে দিয়েছি। ছোট ভাইয়া, মিথ্যা বলবে না। আমি জানি তোমার ড্রাইভিং স্কিল অনেক ভালো। ড্রাইভিংয়ের সময় হঠাৎ মাথায় চক্কর দিয়েছিল, তাই ব্যালেন্স হারিয়ে গাড়ি ধাক্কা খেয়েছে। আরশ জহুরি নজরে নুসরাত আর জায়ানের দিকে তাকালো। নুসরাত চোরের মতন মুখ লুকালো জায়ানের পিছনে। স্কিল অনেক ভালো, তাহলে তোমার কপাল ফেটে রক্ত না বের হয়ে ওর বের হচ্ছে কেন? তুমি তো ড্রাইভিং সিটে ছিলে, তাহলে ওর কপাল কেটে গেলে কিভাবে? দেখে তো মনে হচ্ছে হুইলে লেগে আঘাত পেয়েছে। সত্যি কথা বলছো তো? নুসরাত জায়ানের দিকে তাকালো। জায়ান চোখ দিয়ে ভরসা দিল সে বলছে কিছু। আসলে গাড়িতে নুসরাত সিট বেল্ট লাগায়নি, এই জন্য গাড়ি ধাক্কা খাওয়ার সাথে সাথে ও ধাক্কা খেয়েছে। ও
ও সময় গাড়ির সামনে আঘাত লেগে কপাল কেটে গিয়েছে। বলছো তো? হ্যাঁ, সত্যিই। আরশ তীক্ষ্ণ চোখে তাকিয়ে বলল। মিথ্যা বলছো না তো? না, একদম না। নুসরাত জায়ানের কথার সাথে মাথা উপর নিচে নাড়ালো। আরশকে তার দিকে তাকাতে দেখে মুখ কাচুমাচু করে আরশের চোখের দিকে তাকালো। আরশকে সন্দেহের চোখে তাকাতে দেখে নুসরাত ফুল কনফিডেন্স নিয়ে আরশের চোখের দিকে তাকালো। চোখ সরালো না, চোখ বড় বড় করে আরশের দিকে তাকিয়ে রইল। আরশ তার চোখ সরিয়ে নিল, বিড়বিড় করে বলল। নির্লজ্জ। নুসরাতের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল। গাড়ি তুই ধাক্কা দিস নে? নুসরাত উপর নিচ মাথা নাড়িয়ে হ্যাঁ বলল, আবার দুপাশে মাথা নাড়িয়ে না বলল। মুখ দিয়ে বল। তোর ইশারার কথা বলে আমার মতো সুস্থ মস্তিষ্কে মানুষ বুঝতে পারবে না। আমি কিছুই করিনি। সন্দেহের চোখে তাকিয়ে বলল। সত্যিই তো? 110%। জাইন এসে বলল গাড়ি বের করার জন্য। কোথায় যাবে নিয়ে যাওয়ার জন্য? আরশ গ্যারেজ থেকে গাড়ি বের করে নিয়ে আসলো। বাড়ির গেটের বাইরে যাওয়ার আগে নুসরাতের দিকে তীক্ষ্ণ চোখে তাকালো। নুসরাত বিড়বিড় করলো। শালা আমাকে শুধু সন্দেহ করে। ইসরাত গোসল করে বের হতেই নুসরাত গোসল করতে গেল। পার্লারে গিয়ে পরার জন্য লেহেঙ্গা বের করে বিছানার উপরে রাখলো। ইসরাত দুপুরের খাবার খাওয়ার জন্য নিচে নেমে গেল। 5 মিনিট পর নুসরাত গোসল করে চলে আসলো। গোসল শেষ? হ্যাঁ। মাত্র 5 মিনিটে গোসল করে ফেললি? হ্যাঁ, বাথরুমে গিয়ে কি তোর মতো শুয়ে পড়বো? আমি 2 মিনিটে গোসল করতে পারি। ইসরাত কথা না বলে নুসরাতের জন্য প্লেটে খাবার বেড়ে দিল। নুসরাত প্লেট হাতে নিয়ে গিয়ে টেবিলে বসলো। খাওয়া শেষে রুমে গিয়ে বিয়েতে পরার জন্য কাপড় বের করলো। ইসরাত চুল শুকিয়ে জুতো অর্নামেন্ট সব বের করলো। নুসরাত আর ইসরাত দুজন নাসির সাহেবের রুমের সামনে গেল। নক করার পর নাসির সাহেব বললেন ভেতরে আসার জন্য। তিনি গোসল করতে যাচ্ছিলেন। দুজনকে একসাথে আসতে দেখে ভ্রু কুঁচকে তাকালেন। থাকো কি? নুসরাত ইসরাতকে ধাক্কা দিল বলার জন্য। ইসরাত নুসরাতকে ধাক্কা দিল। কি বললে তাড়াতাড়ি বলো, আমি গোসলে যাব। ইসরাত বলল, আপনার গাড়ির চাবিটা দিন আব্বু। কি করবে? জি, পার্লারে যাব আব্বা। তোমাদের ড্রাইভিং করে যাওয়ার দরকার নেই। জায়ানের গাড়ির অবস্থা কিছুক্ষণ আগে কি করেছিল তা তো দেখেছিলে। আব্বু, আমি কিছু করিনি। তুমি না করলে তোমার সাথের জন তো করেছে। আমি জায়ানকে বলে দেব তোমাদের পৌঁছে দেওয়ার জন্য। ও যা যা পার্লারে নিবে তা গুছাও। নুসরাত আর ইসরাত মুখ কালো করে বের হয়ে গেল। রুমের পাশে কান পেতে বসে রইল। নাসির সাহেব ওয়াশরুমে দরজা লাগানোর শব্দ শুনতেই নুসরাত এসে আবার রুমে ঢুকলো। বিছানার পাশে বক্সের উপরে নাসির সাহেবের গাড়ির চাবি খুঁজে পেল। ঝটপট হাতে নিয়ে রুম বাহিরের থেকে লক করে চাবি নিয়ে দিল দৌড়। ইসরাত সাদিয়া আর সৌরভীকে বলল, তাড়াতাড়ি আয়, আব্বা বের হতে পারলে আস্ত রাখবে না। নুসরাত গাড়ির কিতে চাপ দিতেই গাড়ি আনলক হলো। নাসির সাহেব ওয়াশরুম থেকে সাবান মাখা শরীর নিয়ে বের হয়ে আসলেন। দরজা খুলতে গিয়ে দেখলেন দরজা বাহিরে থেকে লক করা। সাবান মাখা শরীর নিয়ে নাসির সাহেব বারান্দায় গেলেন। নুসরাত গাড়ি পার্কিং থেকে বের করে নিয়েছে। নাসির সাহেব বারান্দা থেকে নুসরাতকে বললেন, নুসরাত, গাড়ির কিছু হলে আমি তোকে ছাড়বো না। আজ গাড়ি ঠিক থাকলে তুই ঠিক থাকবি। নুসরাত গাড়ির কাছ নামিয়ে জানালার উপরে দিয়ে মাথা বের করলো। আচ্ছা আব্বা, ছাড়বেন না? আপনার বাড়িতেই সারা জীবন ধরে রাখবেন। টাটা আব্বা, আস্তে ধীরে কনভেনশন হলে পৌঁছে যাবেন। আমাকে আর ইসরাতকে ওখানেই পাবেন। বাই বাই আব্বা, চিন্তা করবেন না আব্বা, নাহলে প্রেশার হাই হয়ে যাবে। আপনার প্রাণপ্রিয় গাড়ি ওখানে পাবেন। টাটা, বাই বাই আব্বা, আবার দেখা হবে রাতে। নুসরাত গাড়ির টান মেরে বাসার বাইরে চলে গেল। আর নাসির সাহেব সাবান মাখা শরীর নিয়ে কিছুক্ষণ গাড়ি যাওয়ার রাস্তার দিকে তাকিয়ে রইলেন। গাড়ি অদৃশ্য হতেই হেসে দিলেন। ইসরাতের ব্রাইডাল মেকওভার শেষ হওয়ার পর পার্লার থেকে নুসরাত, ইসরাত, সৌরভী আর সাদিয়া বের হয়ে আসলো। ড্রাইভিং সিটে উঠে বসলো নুসরাত। এক পায়ের হাই হিল পেছনের সিটে ছুঁড়ে ফেলল। গ্রাউন্ড ভাঁজ করে নিজের কোলের উপরে রাখলো। এক পায়ের হাই হিল খুলে ফেললি কেন? এইসব জুতো পরে আমি ড্রাইভিং করতে পারি না। ব্রেক চাপলে বোঝা যায় না ব্রেক চেপেছি কিনা। নুসরাত গাড়ির বাহিরের দিকে তাকালো। ইসরাত ফোনে কথা বলছে। হাত ঘড়িতে টাইম চেক করলো। টাইম দেখে চোখ চড়ক গাছ হয়ে গেল। রাত 8:30 বাজে। এত তাড়াতাড়ি বেঁচে গেল 8:30। ইসরাতকে তাড়া দিল তাড়াতাড়ি গাড়িতে ওঠার জন্য। ইসরাত হাত দিয়ে 5 মিনিট দেখালো। নুসরাত গাড়ি স্টার্ট দিল। টান মেরে ইসরাতের পাশ কাটিয়ে চলে গেল। ইসরাত তবুও দাঁড়িয়ে রইল, কোনো রিয়াক্ট করলো না। নুসরাত গাড়ি আবার ব্যাকে আনলো। এবার না আসলে সত্যি সত্যি চলে যাব।
আরও 10 মিনিট পর ইসরাত ফোনে কথা বলা শেষ করে উঠে বসলো। নুসরাত গাড়ি স্টার্ট করে গতি বাড়ালো। ইসরাত পেছনের দিকে মাথা দিয়ে চোখ বন্ধ করে ঘুমের মতো করে পড়ে রইল। কনভেনশন হলের গাড়ি পার্কিং এরিয়ায় গাড়ি পার্ক করে নুসরাত গাড়ি থেকে নেমে দাঁড়ালো। সৈয়দ বাড়িতে থিম রাখা হয়েছিল। ছেলেরা পাঞ্জাবি পরলে সবুজ কালার আর শার্ট বা কোট পরলে কালো কালারের, মেয়েদের শাড়ি পরলে গোল্ডেন অ্যান্ড হোয়াইট কালারের, আর গ্রাউন্ড পরলে অ্যাশ কালারের। নুসরাত ঘাড় তেড়ার মতো থিম না মেনে তার যা ইচ্ছা হয়েছে সেটাই পরেছে। ব্ল্যাক কালারের গ্রাউন্ড পরেছে, নুসরাত সাথে স্টোনের কাজ করা, গলায় ম্যাচিং অর্নামেন্ট পরেছে। গাউন নিচের দিকে থেকে ভাঁজ করে প্যান্টের পকেট থেকে মোবাইল বের করে জায়ানকে কল করলো। হ্যালো ভাইয়া, এসে গেছি। ভিএসএলআর আর ভাইয়াকে নিয়ে আসুন। আচ্ছা আসছি, দাঁড়াও। ইসরাত গাড়ি থেকে নেমে দাঁড়ালো। নুসরাত এক পায়ে জুতো পরে হলের ভেতরে যেতে নিয়েছিল। সাদিয়া পেছন থেকে ডেকে নিয়ে বলল জুতো পরার জন্য। নুসরাত গাড়ির লক খুলে ড্রাইভিং সিটের উপরে বসে জুতো পরে আবার দৌড় দিল। হঠাৎ মনে হলো গাড়ি লক করেনি, আবার আসলো গাড়ি লক করতে। ইসরাতের সাথে ব্রাইডাল ফটোশ্যুট করার জন্য জাইনকে নিয়ে আসা হয়েছে। ডিএসএলআর ম্যান কিছুক্ষণ তার ইচ্ছে মতো পোজ দেখালো। নুসরাত এসব পোজ দেখে বিরক্ত হয়ে গেল। কী সব পোজ দেখাচ্ছে? এসব বহু পুরনো পোজ। আমি এই যুগে এসে এই সকল পোজ দিয়ে ছবি তুলছেন আপনি? তাহলে কিভাবে করব? আমি বলে দিচ্ছি কিভাবে কি করতে হবে। জাইন ভাইয়া, ইশরাতকে ব্রাইডাল স্টাইলে করে নাও। আর ইশরাত, তুমি গলা জড়িয়ে চোখের দিকে তাকাও। আর আপনি ভাইয়া সামনের দিকে তাকান। জাইন বলল। কোন দিকে? আমার দিকে তাকিয়ে থাকুন। জাইন বিনা বাক্যে কোলে নিতে গেল ইসরাতকে। ইসরাতকে কোলে নিতে গিয়ে ইসরাতকে নোটিস করলো। অফ হোয়াইট কালারের লেহেঙ্গা পরেছে, চুলগুলো নিচের দিকে কার্লিং হওয়ায় চুলগুলোকে সুন্দর করে স্টাইল করে দিয়েছে। লেহেঙ্গার ওড়না পেছন থেকে ঘুরিয়ে এনে এক পাশে সেট করে রাখা, দেখতে কিছুটা শাড়ির মতো মনে হচ্ছে। মুখ গম্ভীর রেখে বলল, সুন্দর লাগছে তোমাকে। ভাই একটু হেসে বলুন, মনে হচ্ছে আপনার পেটে বন্দুক ধরে আমরা জোর করে আপনার মুখ দিয়ে কথা বের করেছি। আপনি আবার বলেন আমি ভিডিওর ব্যাকগ্রাউন্ডে আপনার ভয়েস দিব। জাইন গম্ভীর গলায় বলল, তোমাকে সুন্দর লাগছে ইসরাত। নুসরাত ভিডিও করে মোবাইল আবার প্যান্টের পকেটে ঢুকালো। তার চারপাশ একবার তাকিয়ে ডিএসএলআরকে জিজ্ঞেস করলো, ভিডিও করার জন্য আসেনি আর ড্রোন নিয়ে আসেননি? সবাই এসেছে, চিন্তা করবেন না, আসছে ওরা। আর ড্রোন দিয়ে কি করবেন? ড্রোনে ক্যামেরা সেট করে উড়িয়ে দেবেন। আর জাইন ভাইয়া ইসরাতকে কোলে নিয়ে নিচে ঘুরবে, তাহলে সুন্দর একটা ব্রাইডাল সেট হবে। আচ্ছা। বাহিরে ফটো সেশন করে জাইন কনভেনশন হলের ভেতরে চলে গেল। জাইন ভিতরে যাওয়ার 5 মিনিট পর ডেলা আর ইনায়া আসলো। আপনাদের বাসার সবাই চলে এসেছে? ইনায়া জিজ্ঞেস করলো। হ্যাঁ, তোমাদের চলে আসছে নুসরাত। ডেলা বলল। ইনায়াকে নিয়ে ডেলা ভেতরে চলে গেল। ইসরাত তার কিছু ব্রাইডাল শ্যুট করার পর ভেতরে প্রবেশ করলো। ভেতরে প্রবেশের আগে ব্রাইডের ঘোমটা দিয়ে দেওয়া হলো আলাদা ওড়না দিয়ে। ইসরাত সামনে হেঁটে গেল, তার দুপাশে সৌরভী আর নুসরাত হেঁটে গেল। জাইন স্টেজে বসেছিল। জাইনকে উঠে দাঁড়ানোর জন্য বলল আরশ। জাইন উঠে দাঁড়ালো। ইসরাতের হাঁটার রাস্তায় যে সকল ফুলঝুরি রাখা হয়েছিল তা ইসরাতের হাঁটার সাথে সাথে ফুলঝুরিগুলো জ্বলে উঠল। আরশ জাইনকে এগিয়ে নিয়ে আসার জন্য বলল। জাইন দাঁড়িয়ে রইল। ভাইয়া, তুমি যদি এখন ইসরাতকে না আনতে যাও, ডেলা মনে করবে তুমি দেখানোর জন্য বিয়ে করেছো। আসলে তা তো নয়, তুমি তো নিজ ইচ্ছায় বিয়ে করেছো। যাও ভাইয়া, যাও, গো। নুসরাত চাচার গাড়ি চাবি দেয়। জাইন এগিয়ে গেল, হাত বাড়িয়ে দিল ইসরাতের দিকে। ইসরাত জাইনের হাত একবারে তাকিয়ে নিজের হাত বাড়িয়ে দিল। জাইন নিজের হাতের মুঠোয় ইসরাতের মেয়েলি হাত চেপে ধরল। পেছন থেকে নুসরাত, মোমো, সাদিয়া, অনিকা, আরিশা হু হু করে চিৎকার করে উঠল। ইসরাতের হাত ধরে উপরে উঠতেই উপর থেকে ফুল ঝরে পড়ল। জাইন ঘোমটা তুলল ইসরাতের। সবাই একসাথে চিৎকার করে ও বলে উঠল। ডেলা খুশি মনে এদিকে তাকিয়েছিল। আশিকার তার এন্ট্রি একটু আগে শেষ হয়েছে। এতক্ষণ ধরে তারা ফটো তুলছিল। ইসরাতের এন্ট্রি দেখে ফটো তোলা বন্ধ করেছে। জাইনের জন্য তার প্রচুর খুশি লাগছে। ডেলা নিজের মেরুন রঙের লেহেঙ্গা চেপে ধরে জাইনের দিকে গেল। জাইন ডেলাকে আসতে দেখে আরশের সাথে কথা বলতে লাগলো। ডেলা কথা বলার চেষ্টা করলো, কিন্তু জাইন তার দিকে ফিরেও তাকালো না। মুখ গম্ভীর করে এদিক ওদিক তাকাতে লাগলো। ডেলা কথা বলতে গেলেও জাইন অন্যদিকে হেঁটে চলে যায়। ডেলা মুখ কালো করে জাইনের দিকে তাকিয়ে রইল। 9:30টার দিকে খাবার দেওয়া হলো। সবাই খাবার প্লেটে
করে এনে নিজ নিজ সিটে বসে গেল। খাবার খাওয়া শেষে হেলাল সাহেব স্টেজে উঠলেন, মাইক হাতে নিয়ে সকলের দৃষ্টি আকর্ষণ করলেন। আজ যে দুই জুটির অনুষ্ঠান হচ্ছে তাদের আকদ আমরা আগে করে নিয়েছিলাম পারিবারিকভাবে ছোট্ট করে। আজ শুধু এই অনুষ্ঠান করেছি আপনাদের জানিয়ে দেওয়ার জন্য। সব নিয়ম মেনে একবার বিয়ে হয়েছে, তাহলে কিন্তু বররা মিলে চাচ্ছিলাম একবার আপনাদের সামনে আবার বিয়ে হয়ে যাক। হেলাল জাইনের হাতে একটা আংটি তুলে দিলেন। আরশ কানে কানে কিছু বলল। জাইন হ্যাঁ ভঙ্গিতে মাথা নাড়ালো। এক হাঁটু গেড়ে বসলো জাইন ইসরাতের সামনে। আংটির বক্স খুলে জাইন বলল, উইল ইউ ম্যারি মি? উইল ইউ বি মাইন? উইল ইউ বি দি কম্পিয়ন অফ মাই জয়েন্টস অ্যান্ড সরেস ফর দ্য রেস্ট অফ মাই লাইফ? ইসরাত কিছুক্ষণ তাকিয়ে থাকলো জাইনের দিকে। শান্ত চোখ জাইনের দিকে তাকিয়ে বলল, আই উইল বি। জাইন ইসরাতের হাতে আংটি পরিয়ে দিল। নুসরাত আর মোমো হু হু করে মুখ দিয়ে শব্দ করল। আবার নিয়ম মেনে ইসরাত আর জাইনের বিয়ে দেওয়া হলো। ইসরাত কান্নাকাটি করলো না, রোবটের মতো কবুল বলে দিল। ডেলার বেলা উল্টো হলো। ডেলা কবুল বলতে গিয়ে কান্না করলো। পাকিজা আমান মেয়েকে জড়িয়ে ধরে কান্না করলেন। সৈয়দ বাড়ির সবাই ডেলার কাছে গিয়ে দাঁড়ালেন। ডেলার সাথে তাল মিলিয়ে মোমো হুহু করে কেঁদে উঠল। ননদ ভাবি জড়াজড়ি করে দুজন কান্না করল। নুসরাত পায়ে ভর দিয়ে উঁচু হয়ে ডেলা আর মোমোর কান্না দেখল। মোমোর কান্না দেখে হা হা করে হেসে দিল। মোবাইল পকেট থেকে বের করে মোমোর ভিডিও করে রাখলো ব্ল্যাকমেল করার জন্য। ডেলা, আশিক, ইসরাত আর জাইনকে দাঁড় করিয়ে দুই কাপলের একসাথে ফটো তোলা হলো। দুই ফ্যামিলির সবাই মিলে একটা ফটো তুলল। রাতের খাবার খেয়ে ধীরে ধীরে সবাই বিদায় নিয়ে চলে গেল। সৈয়দ বাড়ির কর্তাকর্তীরা বাড়িতে ফিরে গেলেন। তারা এখানে থেকে কি করবেন? শুধু মেহেরুন্নেসাই রয়ে গেলেন। আর কয়েকটা ফটো তুলে আপনারা আপনাদের বাসায় আর আমি আমার বাসায় ফিরে যাই। এক কাজ করুন আপু। ইসরাত আর ডেলা একসাথে তাকালো। ইসরাতকে না করে বলল, ব্রাউন কালার চুলযুক্ত আপু আপনার স্বামীকে বলুন এই সোফাতে বসতে। আশিক বিনা বাক্যে বসে গেল। ডেলাকে বলা হলো আশিকের কোলে বসে গলা জড়িয়ে ধরার জন্য। ডেলা সেমভাবে কাজ করল। জাইনকে বলার আগেই সে বসে গেল। ইসরাত গাইগুই করল। নুসরাত এসে ইসরাতকে টেনে এনে জাইনের কোলের উপরে বসিয়ে দিল। সাদিয়া আর সৌরভী বিদায় নিল। নুসরাত হাতের ঘড়ির দিকে তাকিয়ে আজ থাকার কথা বলল। সাদিয়া আর সৌরভী না করে দিল। তোদের কাপড় তো আমাদের বাসায় রয়েছে, তোদেরকে নিয়ে যাবে এত রাতে? ইরহাম নিয়ে যাবে। আচ্ছা যাই রে, অনেক দেরি হয়ে গিয়েছে। নুসরাতের গালে চুমু খেয়ে দুজন চলে গেল। ডিএসএলআর ম্যান নুসরাতকে ডাক দিল, সাথে মোমোকেও। মাহাদি নিজের বাসায় যাওয়ার জন্য বিদায় নিতে আসছিল, কিন্তু ডিএসএলআর ম্যান মাহাদি আর মোমোকে এক জায়গায় বসিয়ে দিল। নুসরাত বুঝলো এবার তার পালা। সে সরে যেতে চাইলো, তার আগে ডিএসএলআর ডেকে উঠল, আপু আপনি কোথায় যাচ্ছেন? এখানে দাঁড়ান। ভাইয়া আপনি এই চেয়ারে রাজাদের মতো করে বসে এক হাত সামনের দিকে আনুন আর আপুর দিকে তাকিয়ে থাকুন এক দৃষ্টিতে। এমনভাবে তাকাবেন মনে হবে জনম জনম ধরে আপনি ওনার দিকে এভাবে তাকিয়ে থাকতে পারবেন। আর আপু আপনি ভাইয়ার উরুতে না 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 হাঁটুর দু আঙ্গুল উপরে, দু হাত রেখে মাথার হাতের উপরে রাখুন আর উদাস চোখে আমার দিকে তাকিয়ে থাকুন। নুসরাত ডিএসএলআর ম্যানের দিকে ক্ষুব্ধ চোখে তাকিয়ে রইল। শালা, তাকে আর একে ছাড়া কাউকে পায় না বসিয়ে দেওয়ার জন্য। আমি কেন উদাস চোখে আপনার দিকে তাকাবো? আমি ওই দেয়ালের দিকে তাকাবো। আর ভাই, আপনি আমাকে ছাড়া আর কাউকে পান না ওনার সাথে ফটোশ্যুটের জন্য? আমি মাহাদি ভাইয়ার কাছে যাচ্ছি। আর মোমো তুই আরশ ভাইয়ার কাছে আয়। গতকাল আমি আর ভাইয়া অনেক ফটোশ্যুট করেছি। কি বলেন আপু, আপনাদের কাপড় ম্যাচ হচ্ছে একজনের আরেকজনের সাথে। দেখুন ভাইয়া কালো কোট পরেছে আর আপনি কালো গ্রাউন্ড পরেছেন। আপনাদের দুজনকে অনেক সুন্দর লাগছে। আর আপনি যে আপু কথা বলছেন, উনি এসে ভাইয়ের কাছে দাঁড়ালে খাটো লাগবে, ওনাদের সুন্দরও লাগবে না। নুসরাত ভ্রুকুচকে তাকালো, চোখ ছোট ছোট করে বলল, আমরা বসে ফটোশ্যুট করব, তাহলে ওকে খাটো দেখাবে কেন? ফাউল লজিক দিবেন না ভাইয়া। আমি মাহাদি ভাইয়ার সাথেই বসবো, আমি আরশ ভাইয়ের সাথে বসবো না। মোমো ফোরন কাটলো। নুসরাতের কথার মাঝে নিজের কথা ঢুকিয়ে দিল, আমি ছোট ভাইয়ের সাথে ফটোশুট করব না।
নুসরাত রাগে দাঁত কিরমির করে উঠল। কেন করবি না? তোকে করতে হবে। আমি করব না, আমার ভাইয়াকে ভয় লাগে। তোর কেন ভয় লাগবে? এ বাঘ না ভালুক যে ভয় লাগবে? ভাইয়া তোকে খেয়ে ফেলবে। আচ্ছা ভয় লাগতেই পারে, কিন্তু ভাইয়াকে কেন ভয় লাগে সেটা বল। ভাইয়া চোখ দিয়ে কিভাবে তাকায়, মনে হয় চোখ দিয়ে গিলে খাবে। আমার ভয় লাগে ভাইয়া চাউনি দেখলে। মেহেরুন্নেসা বিরক্ত হয়ে বললেন। এই মাইয়া, একজন বইলেই হয়, এত তামাশা করো কে? নুসরাত মেহেরুন্নেসার কথায় পাত্তা দিল না। আরশ নীরব দর্শক হয়ে ওদের কথা শুনছিল। জাইন বিরক্ত হয়ে গেল। একে তো এত ধকল গিয়েছে, তার মধ্যে ইসরাতকে কোলে নিয়ে বসে আছে, আর ইসরাতের কাপড়ের ভারে পা অবশ হয়ে গিয়েছে। এরা ছবি তুলে ফেলবে, এত প্যাচাল করে কেন? নুসরাত আরশের হাত ধরে টেনে মোমোর কাছে এনে দাঁড় করালো। পায়ের পাতায় ভর দিয়ে উঁচু করে আরশের সমান হওয়ার চেষ্টা করলো, কিন্তু সমান হতে পারল না। থতনিতে গিয়ে নুসরাতের মাথা লাগলো।